আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। শামিন বলে, তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। আলো ডান পাশটা দেখে বলে, আমি এই পাশে থাকবো। ওকে উত্তর দিয়ে শামিন অপর পাশে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছায়। ঘরের ভিতর শামিন হাসছে। অদ্ভুত, এত বিশ্রীভাবে রাক্ষসের মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শৈলের শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। শামিন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহলী হয়ে তাকে দেখছে। শামিন হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। স্বভাবে বধ হলো লোকটার হাসি সুন্দর। হাসলে মনে হয় যেন কত মাসুম একটা লোক, কত সহজ সরল একটা লোক। শামিন আলোকে দেখতে পেয়ে আরও জোরে জোরে হাসতে থাকে। আলো মেজাজ খারাপ হয়ে যায়। ধমকের সুরে বলে, রাক্ষসের মতো হাসছেন কেন? শামিন বহু কষ্টে হাসি থামিয়ে তার হাতের ছবি অ্যালবামটা আলোর দিকে তুলে ধরে। এটা আলোর ছোটোবেলার ছবির অ্যালবাম। আলো তার ছোটোবেলার ছবি দেখে লজ্জা কুঁকড়ে যায়। একটা ছবিতে তার নাক বেশ সর্দি পড়ছিল, আরেকটা ছবিতে আলোর বেল মাথায়। আতর আলো মজা করে ছবি দুটো তুলে রেখেছিল। শামিন আবারও হাসতে থাকে। আলো লজ্জার আগে পরিণত হয়। রেগে মেগে বলে, কোথায় পেয়েছেন এগুলো? আনিয়েছি তোমার ভাইদের দিয়ে। তোমার সব প্রয়োজনীয় প্রিয় গোপনীয় জিনিস, সব কিছু এখন আমার হেফাজতে। অ্যালবামের আরেকটা পাতা উল্টে আবারও হাসতে শুরু করে শামিন। এই ছবিতে আলো মুরগির ঠ্যাং চিবোচ্ছিল। ভয়ানক পর্যায়ে কুৎসি একটা ছবি। শামিন বুকে হাত দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বুকে ব্যথা হয়ে গেল। আলো তেড়ে যায়। দিন ওটা, দিন বলছি। শামিন অ্যালবামটা পেছনে সরিয়ে হাসতে হাসতে বলে, দেব না। ইয়াশা মির্জা, ওটা আমার পার্সোনাল জিনিস, ধমকের সুরে বলে উঠে আলো। এটা আমার পার্সোনাল বইয়ের পার্সোনাল জিনিস, ঠান্ডা গলায় বলে শামিম। আলো থাবা মেরে নিয়ে যায় অ্যালবামটা। শামিন দিতে নারাজ। এক প্রকার হাতাহাতি লেগে যায় দুজনের মধ্যে। একসময় আলো কিছুটা সফল হয় অ্যালবামটা নিজের দিকে টেনে নিতে, কিন্তু তৎক্ষণাৎ শামিন হ্যাচকা টান মারতে অ্যালবামের সহ আলো পড়ে যায় শামিনের গায়ে। হুট করে আলো পড়ে যায়। শামিন টান সামলাতে না পেরে নিজেও পড়ে যায়। ঘটনা আকস্মিকতায় শামিনের চোখ দুটো রসগোল্লার সাইজের মতো বড় বড় হয়ে যায়। আলো মাথায় তার বুক ঠেকিয়ে দিয়েছে। চুলে খোপা খুলে শামিমের মুখের উপর পড়ে গিয়েছে। ধীরে ধীরে হাত দিয়ে আলো চুলগুলো সরিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে গিয়েছে। কানে শামিমের হৃদয়স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে ছবির অ্যালবাম আঁকড়ে ধরে মাথা নিচু করে বসে থাকে আলো। শামিন ধীরে ধীরে উঠে বসে আলো নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। আলোকে আর অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে বারান্দার দরজা খুলে সেখানে চলে যায়। বিছানার উপর আলো কিছুক্ষণ থম মেরে বসেছিল। ধীরে ধীরে সেও উঠে দাঁড়ায়। অ্যালবামটা আলমারিতে তুলে রেখে চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে গায়ে চাদর টেনে। দীর্ঘক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। একটু আগেই ঘটনা মনে করে এমন মুচকি মুচকি হাসছে। সৃষ্টিকর্তা তার প্রতি বরাবরই সদয়। বউ না চাইতো বুকে এসে পড়ে। কি কপাল তার। একা একা কিছুক্ষণ হেসে নিয়ে আবারও চেহারা গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে শামিন। তারপর ঘরের ভিতর গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আলো এদিক ফিরে শুয়ে আছে। সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। শামিনও ধীরে ধীরে নিজের জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবার উঠে বসে। আশ্চর্যজনকভাবে এই ঘরে ঢোকার আগে চোখে গোটা রাজ্যের ঘুম ছিল। এখন সেই ঘুম নেই। বুকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনও বিশ্বাস হচ্ছে না
তার আছিয়া তার বিছানায় ঘুমিয়ে আছে। মাঝখানে দুটো কোলবালিশ, একটার উপর আরেকটা সাজিয়ে রাখা। এই দুটো মাঝখান থেকে সরতে কতটা সময় নেবে কে জানে। তবে স্বামী নিয়ে আসার মির্জা তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত। তার জীবনে আপাতত একটাই স্বস্তির ব্যাপার, আসিয়া তাকে তার মন জিতে নেওয়ার নমিনেশন দিয়ে দিয়েছে। এখন তাকে জিততেই হবে। মন জয় করা নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন। তবে জেতাটা সহজ নয়। এমনভাবে সে জিততে চায় আসিয়াকে যে আসিয়া যেন নিজে এসে তাকে জয়ী ঘোষণা করে, জয়ের মালা পরিয়ে দেয় তাকে। স্বামীর কথাগুলো ভাবতে ভাবতে মৃদু হাসে। আবারও তার কিছুক্ষণ আগে ঘটনা মনে পড়ে যায়। কতটা নাস্তানাবুদ হয়েছে ও। মেয়েটা চেহারাটা দেখার মতো ছিল। মাথা ঘুরিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, ওঠো, আজকের জন্য এতটুকু যথেষ্ট আসিয়া। আমি কৃতজ্ঞ তোমার প্রতি। কলিং বেল টিপে চোখে মুখে বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে স্বামীন। কিছুক্ষণ পর দরজা খুলে দেয় আলো। স্বামীর মুখে চকান্তর শব্দ করে বলে, বড্ড কেয়ারলেস তুমি। স্বামী বাড়ি ফেরার সময় হয়েছে আর তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত। এত করে কলিং বেল টিপছি, দরজা খোলার নামই নেই। আলো স্বামীনের দিকে বিরক্ত হয়ে বলে, ফালতু কথা বলো না। কে স্টার জলসা নিয়ে পড়ে আছে? আমার জীবনটা কি স্টার জলসা সিরিয়াল থেকে কম কিছু? আমার আপনার মেয়েদেরকে সামলাতে গিয়ে। স্বামীন আলোকে সরিয়ে দিয়ে বলে, সরো তুমি সামনে থেকে। কই দেখি আমার প্রিন্সেসটা কোথায়? দূর থেকে ছোট ছোট দুজন পরীর মতো নয়, বরং দুটো পরী দৌড়ে এসে তাদের বাবাকে আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি ছলছল করছে, ঠোঁট উল্টে রেখেছে। স্বামীনের মাথায় রাগ উঠে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, ও মা, আমার মায়েরা কাঁদছে কেন? কে কি বলেছে ওদের? কার এত বড় সাহস? আলো পাত্তা না দেওয়ার মতো করে বলে, আমার এত বড় সাহস? তুমি? তোমার সাহস হয় কি করে? কি করেছে ওদের? মেরেছি ঠাস ঠাস করে। দু গালে দুটো গালে মোট 4টে। কাট কাট বলে আলো। স্বামীন চোখ রাঙিয়ে বলে, সাহস কি করে হয় তোমার? কোন সাহসে এমন কাজ করলে? যে সাহসে আপনাকে চর মেরেছিলাম একদিন। স্বামীন তার মেয়েদের আলগে নিয়ে তাদের চুমু দিতে থাকে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কি করেছিলে ওরা? কেন মেরেছ? একজন আরেকজনের চুল ছিঁড়ছিল টেনে, থুতু দিচ্ছিল। স্বামীন তাচ্ছিল্যের সাথে বলে, এসব তো তোমার থেকে পেয়েছে। এখন আমি তোমার দু গালে দুটো দেই? আলো ভেঙচি কেটে কপাল কুঁচকে চলে যায়। স্বামীন বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা। স্বামীকে একটু মান দিতে চায় না। বাচ্চাদের কোল থেকে নামিয়ে আলোর দিকে এগিয়ে যায় স্বামীন। কপাল কুঁচকে আলো টেবিলে খাবার বাড়ছিল। পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে স্বামীন বলে, রাগ করলেন? না, ছাড়ুন আমায়। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে হাত তোলার হুমকি দিচ্ছেন? খারাপ লোক। স্বামীন আলোকে ঘুরিয়ে নেয়, দু গালে হাত রেখে বলে, কখন তোমাকে মারার কথা বললাম? এই মাত্র তো বললেন। বলেছেন আমার দু গালে দুটো দেবেন। স্বামীন হাসে, তারপর বলে, দু গালে দুটো দেব বলেছি, কি দেব তা তো বলিনি। আলো সরু চোখে তাকিয়ে বলে, কি দেবেন? স্বামীন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, দেখাচ্ছি। কথাটা বলে স্বামীন ঠোঁট বাড়িয়ে দেয়। আলো লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ঝনঝন আওয়াজে স্বামীনের চোখের পাতা মেলে তাকায়। চোখে রাজ্যের ঘুম। শব্দটা কানে ভেতরে যন্ত্রণা সৃষ্টি করছে। কিছু মুহূর্ত সময় নিয়ে সেই পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল তবে? বিরক্তিতে স্বামীনের মাথা ঘুরিয়ে তাকায়। তখনও ঝনঝন শব্দ হচ্ছিল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল স্বামীন, মাঝপথে ভেঙে গেল। চুমুটাও দিতে পারল না। বিরক্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঘুম ঘুম চোখে উঠে বসে মাথা ঘুরে তাকায়। দেখে আলো আলমারির কাছে দাঁড়িয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। স্বামীন ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত নিয়ে বলে,
এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম। তোমার কোনো অধিকার নেই এভাবে অন্যের স্বপ্ন ভাঙার। ভাঙচুর করছিলে কেন? আলো স্বামীর দিকে এক পলক তাকিয়ে ঝুঁকে নিজে পড়ে থাকা স্টিলের বক্সটার হাতে তুলে নেয়। স্বামীন বলতে থাকে, কি হলো, কি করছো? আলো হাতের বক্সটা দিকে তাকিয়ে বলে, এটা কি? ওটার মধ্যে তোমার গহনা। আলো বক্সটার দিকে তাকিয়ে আছে। স্বামীন বিরক্ত হয়ে বসে থাকে আর চোখে আলোকে দেখে বিড় করে, আমার সুখ দেখতে পাও না এই ভদ্রমহিলা? আলো স্বামীর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বিড় করে কি বলছেন? তোমাকে গালাগাল দিচ্ছি। এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দিলে তাই। বক্সটা আলমারিতে তুলে রেখে গম্ভীর কণ্ঠে আলো বলে উঠে, তা কি এমন স্বপ্ন দেখছিলেন আপনি যে সেটা ভেঙে যাওয়ায় আমাকে এত কথা শোনাচ্ছেন? গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে স্বামীন। হাই তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জিতেছি, ট্রফির গায়ে অধিনায়ক চুমো খেতে চাচ্ছিল, এটা দেখছি। তুমি চুমোটা আর খেতে দিলে না তাকে। কত অমানবিক তুমি। ভালো কিছু তোমার সহ্য হয় না। কথাটা বলে স্বামীন হেলে দুলে ওয়াশরুমে ঢুকে। আলো চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। কি আজব এই লোক। বাংলাদেশে সেদিন ম্যাচ হেরে বাড়ি ফিরেছে আর সে এখনও ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে। ভাবি আসবো? ফুলির মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। ফুলির মা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, আপনি তো গোসল করেনি। গোসল করে নিচে আসেন ভাবি। মেজো ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। তার বাপের বাড়ি থেকে লোক এসেছে আপনাকে দেখতে। আলো তৎক্ষণাৎ বলে, চলো, আমি ফ্রেশ হয়েছি। ফুলির মা অবাক হয়ে বলে, গোসল করবেন না? আলো বিরক্ত হয়ে বলে, গোসল করানোর জন্য উঠে পড়ে লেগেছ কেন সকাল সকাল? পরক্ষণে ফুলির মায়ের কথা অর্থ ধরতে পেরে আলো তেতে উঠে, চলো নিচে চলো, বেশি কথা বলবে না। ফুলির মা মুখ অন্ধকার করে চলে যায়। বড় ভাইজান এ কোন মেয়ে এনেছে সে ভালোই জানে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। নিচতলা লিভিং রুমে ঋতু বাবা মোফাজ্জল করিম বসে আছে। সে একটা কাজের শহর এসেছিল, তাই মেয়ের বাড়িতে এসেছে। আলো নিচে নেমে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। ঋতু উঠে দাঁড়িয়ে আলোকে বলে, ভাবি, আমার বাবা। আলো মুখ হাসি হাসি করে বিনয় ভঙ্গিতে সালাম দেয়। মোফাজ্জল করিম সালামের জবাব দিয়ে আলোকে বলে, মা বসো। আলো জি বলে বসে পড়ে। মোফাজ্জল করিম বলেন, তোমাকে ঋতুর মায়ে দেখার খুব শখ ছিল মা। ইয়াসার বাবার জন্য কত প্রস্তাব দেখেছি আমাদের এলাকায়। ইয়াসা বাবাকে রাজি করাতে পারিনি কখনো, তাই ঋতুর মা খুব আগ্রহী ইয়াসার বউ দেখার জন্য। কিন্তু কপাল, বরাবরই অসুস্থতা তার, তাই আসতে পারেনি, কখনো আসবেও না। আলো চুপ করে থাকে, বলে, বাড়িতে গিয়ে ঋতুকে ভিডিও কল দিবেন, আমি ওনার সাথে কথা বলবো চাচা। মোফাজ্জল করিম খুশি হয়। বড়লোকের বউ, ভেবেছিল কথাবার্তা অহংকারী হবে। আলোকে যথেষ্ট বিনয়ী মনে হচ্ছে। সে তার পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে আলোর দিকে ধরে দেয়। তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। গরিব মানুষ তো, স্বর্ণ উপহার দেওয়ার সামর্থ্য তো নেই। আলো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মুহূর্তে কাটিয়ে নিয়ে বলে, আমি খুব খুশি হয়েছি চাচা। আমি শাড়ি খুব পছন্দ করি। খাবার টেবিলে মোফাজ্জল করিমকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ায় আলো। ঋতু যথেষ্ট স্বস্তি পাচ্ছে আলো এমন স্বাভাবিক আচরণে। এখন ভাইয়াকে পুরোপুরি মেনে নিলেই হয়। ঋতু তাহলে অনেক বড় চিন্তা থেকে মুক্তি পাবে। স্বামীন এখনও নিচে নামেনি। শেভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় মটকা মেরে পড়েছিল। আজ নতুন হাই স্কুলের নির্মাণের প্রকল্প সংক্রান্ত ঝামেলা সামলাতে হবে, অথচ শরীরটা অলস হয়ে পড়ে আছে। নিচে নাস্তা করতে পর্যন্ত যায়নি আলো। সে কখন নিচে গিয়েছে, এখনও ফেরেনি। নিশ্চয় এখনও খাচ্ছে। অনেক খায় এই মেয়ে, কিন্তু ওর ওজন এত কম কেন?
খাবারগুলো কোথায় যায়? কিছুক্ষণ বসে থেকে শামিন বারান্দায় চলে যায়। বারান্দায় হাঁটাহাঁটি করে অলসতা কাটাবে সে। ঘরে ঢুকেই আলোর হাতে শাড়ির প্যাকেটটা আলমারিতে তুলে রাখতে যাবে, তখনই পেছন থেকে ঋতু বলে ওঠে, ভাবি। আলো ঘুরে তাকায়। ঋতু এগিয়ে গিয়ে বলে, একটা আবদার করব? আলো অবাক হয়ে বলে, কি আবদার? যদি কিছু মনে না করেন, বাবা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা একটু পরবে। বাবা দেখে গেলে খুব আনন্দিত হতো। শাড়িটার দাম 1500 টাকা। বাবা আসলে হীনমান্যতায় ভুগছে, এত কম দামি শাড়ি দিয়েছে। কি বলো তো, মাকে সপ্তাহ যে ইঞ্জেকশনটা দিতে হয় তার দামই 1500 টাকা। আলো কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি গিয়ে চাচার সাথে গল্প করো, আমি শাড়িটা পরে আসছি। ঋতু কৃতজ্ঞতার চোখে আলোকে দেখে চলে যায়। আলো এদিক ওদিক তাকিয়ে শাড়িটা বের করে ওয়াশরুমে ঢোকে। সকালের রোদ পেয়ে শামীমের অলসতা কেটে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বাগানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দোতলার বারান্দা থেকে পোনা চাচাকে ডেকে বাগানের ফুল গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে বলে ঘরে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিজিয়ে রাখা। আসিয়া এখনও ফেরেনি, নিজেই খাচ্ছে। স্বামী নাস্তা করুক বা না করুক তাতে তার কি, সুযোগ দিয়েছি এটাই তো অনেক। জগৎ উদ্ধার করে দিয়েছে মহারানী। বিড়বিড় করে বলে শামীম। আলমারি থেকে নতুন একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলা ভিতরে ঢুকে সে স্তম্ভিত হয়ে পড়ে। আলো তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। শামীম ও কয়েক মুহূর্তে বোকার মতো তাকিয়ে থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ঠিক করে আলো রেগে মেগে বেরিয়ে এলো। শামীমকে বলে, কমন সেন্স নেই কোনো? তুমি দরজার সিটকানি লাগিয়ে নিতে পারোনি? সিটকানি কেন থাকে দরজায়? আলো খেপে যায়। সিটকানিটা যে কাল লাথি মেরে ভেঙে ফেলেছিলেন সেটা ঠিক করেছিলেন, দরজা ঠিকভাবে লাগানো যাচ্ছে না। স্বামী থতমত খায়। তাই তো, সেটা তো ঠিক করা হয়নি। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, সিটকানির ব্যাপারে মনে করিয়ে দেওয়া প্রয়োজন বোধ করলে না? আমি এই শহরের মেয়ে, একটা মাথায় কত কিছু মনে রাখবো। আলো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, নিজের ভুলের দোষ আমার ঘাড়ে দেবেন না। সকালে ওয়াশরুমে গিয়ে দেখেননি সিটকানিতে সমস্যা? তখন তো ঠিক ছিল না, আলগা হয়ে যাচ্ছিল। হয়েছে, নাও স্টপ। চেঁচিয়ে কথা বলো না। সবাইকে জানিয়ে দিও না আমি তোমাকে শাড়ি চেঞ্জ করার সময় দেখে গিয়েছি। আলোর গায়ে আগুন ধরে যায় কথাটি শুনে। আলো অগ্নিমূর্তি দেখে স্বামীর ভয় পেয়ে বলে, কিছু দেখিনি আমি, কিছুই না। আমি বলতে চাচ্ছি, চেঁচিয়ে সব বলে মানুষ অমন ভাববে। প্লিজ রাগ করো না। আপনি সাংঘাতিক লোক, আপনাকে যদুমধু ডাকলে ভুল হবে। আলো ঠান্ডা গলায় বলে। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, আপনার আচরণ দেখে মনে হয় না আপনার বয়স 32 বছর। কেন, কি আচরণ করি আমি? আলো কিছু না বলে চলে যেতে নিল। স্বামীন খপ করে আলোর হাত টেনে ধরল। আলো স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন বলতে থাকে, শুধু আমাকেই দোষী করবে তুমি। তোমার জায়গায় আজ আমি ওয়াশরুমে থাকলে তুমি যদি অ্যাক্সিডেন্টলি ওভাবে ঢুকে যেতে তাহলে তো বলতে আমি ইচ্ছে করে ওয়াশরুমে দরজা খোলা রেখেছি যাতে তুমি আমার সব কিছু দেখে যাও। আলো স্বামীনের কথা হতভম্ব হয়ে যায়। স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার স্বভাবই উল্টোটা ধরিয়ে দিলাম আছিয়া। শুধু অন্যের দোষটাই দেখো তুমি। যাই হোক, আজ সত্যি আমার ভুল ছিল। ওয়াশরুমে ঢোকার আগে নক করে বলা উচিত ছিল। শুনছেন, কেউ কি ওয়াশরুমে আছেন? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে স্বামীন। আলো কিছু বলতে নেয়। স্বামীন আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবির হাতে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোফাজ্জেল করিমের কাছে যায়। নাস্তা সেরে কিছুক্ষণ মোফাজ্জেল করিমের সাথে কথা বলে স্বামীন রুমের দিকে পা বাড়ায়। বাইরে যাওয়ার আগে একটু বইয়ের মুখ দেখবে না? কিন্তু সমস্যা হচ্ছে, ঝরকা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ি থেকে বেরোনোর আগে ঝগড়া করতে চায় না। ঘরে ঢুকে চুপচাপ নিজের টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ বের করে কিছুক্ষণ কিছু একটা দেখে।
আলো বিছানায় চুপচাপ বসেছিল। শামিন আর চোখে বেশ কয়েকবার আলোকে দেখে, তারপর আয়নার সামনে গিয়ে গায়ে পারফিউম মাখতে থাকে। কিছুক্ষণ পর শামিনের অবাক করে দিয়ে আলো বলে ওঠে, সরি। শামিন অবাক অবাক এবং অবাক হয়ে যায় আলোর মুখে সরি শব্দটা শুনে। সে অবাক চোখে আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, তখনও ভাবে আপনাকে ব্লেম করা ঠিক হয়নি, দোষ আসলে কারোই ছিল না। শামিন আনন্দিত হয়ে যায় তার ঝগড়ুটে বউয়ের এমন নমনীয় রূপ দেখে, কিন্তু সে কণ্ঠে গম্ভীর রেখে বলে, ইটস ওকে। আলো চুপচাপ বসে থাকে। কথার আগে বাড়াতে শামিন গাল খাকারি দিয়ে বলে, তোমার বইয়ের লিস্টটা দাও, আনিয়ে দেব। সেমিস্টার ড্রপ দেওয়া তো কোনো মানে হয় না। সবাই বলেন শামিন ইয়াসার মির্জা বউ ফেলু, আদু ভাইয়ের ছোট বোন আদুরি আপা, এটা কিভাবে মানা যায়? আলো চুপচাপ। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান না আলো। দুর্ঘটনা সবার সাথে হয়, তাই বলে বারবার হতে থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলো নিশ্চুপ। শামিন কয়েক মুহূর্ত আলোকে দেখে তার মুখোমুখি বসে, তারপর মৃদু স্বরে বলে, লাইফে নেগেটিভ ঘটনা ঘটতেই থাকবে আলো, জীবনের একটা অংশ সেসব। আমরা এড়িয়ে যেতে পারবো না। না, আমাদের সেই ক্ষমতা আছে। যেটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হলো ওই সকল নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থেকে পজিটিভ কিছু বের করে নিজেকে স্বস্তি দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলো সামনের দিকে মুখ তুলে তাকায়, অস্ফুট স্বরে বলে, এই অ্যাসিড অ্যাটাকের মধ্যে পজিটিভ কী ছিল? পজিটিভ ছিল না, ভাবতে হবে। অ্যাসিড তোমার মুখে পড়েনি, গায়ে লেগেছে মাত্র, এটা পজিটিভ কিছু। ঠিক যেমন সেই দিন আমার বিয়ে হয়েছিল, রেপ তো হয়নি, তেমন পজিটিভ কিছু। শামিনের মাথা প্রচণ্ড রাগ উঠে গেল। সে চেহারা তার প্রকাশ করে না। ম্লান হেসে আলোর একটা গালে হাত রেখে মৃদু স্বরে বলে, না, কেউ আমার লাইফে শত্রু হিসাবে এসে আমার জীবনটা আলোকিত করে দিয়েছে তেমন পজিটিভ কিছু। আলো চুপ করে থাকে। শামিন গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আলো বসে বসে ভাবে, এইমাত্র সে শামিনের মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলেছে। এই লোকটা কোনো রিয়াক্ট করলো না কেন? ডক্টর রুবি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ শামিন বলো। আন্টি সেদিন সাইকিয়াট্রিস্টের কথা বলেছিলেন, ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি ব্যবস্থা করবেন। কেন নয়, তবে বলো তো কী হয়েছে? তেমন কিছু না আন্টি, আপনি যেরকম বলেছিলেন তেমন আচরণ করছে, গুটিয়ে থাকছে। সময় দাও ওকে, হয়তো সেরে উঠবে। না, আপনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আলোকে নিয়ে ওনার বাসায় যেতে চাই, চেম্বারে নয়। কেন? আমার বউ যদি জানতে পারে তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আমি, তাহলে আমার নতুন সংসারে আগুন লেগে যাবে। ওই মেয়েকে আপনি চেনেন না আন্টি, খুব আত্ম অহংকারী। সাইজে এতটুকু হলে কি হবে, ওর আকাশ ছোঁয়া আত্মসম্মান। রুবি হাসতে থাকে স্বামীর কথায়, তারপর বলে, ঠিক আছে, তেমনটা হবে। আর ভালো কথা, সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো। আলোর পাসপোর্ট করা আছে? বলতে পারছি না আন্টি। আচ্ছা, ব্যবস্থা করো, আমাকে তোমাদের সুবিধা মতো জানিও, আমি আবার কথা বলবো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাত্র গোসল সেরেছে সে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে, গায়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ঈশিতা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখন বুঝতে পারছি ভাবি, ভাইয়া কেন তোমার জন্য পাগল হয়েছে। আলো কিছু না বলেই চুপচাপ বসে পড়ে চেয়ার টেনে। ঈশিতা বলতে থাকে, এত সুন্দরী হয়ে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? বেশ অবাক লাগে। আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে প্রসঙ্গ পাল্টাতে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, খাবে না তুমি? ঋতু মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আসুক, আমি ভাইয়ার সাথে খাবো। আলো অবাক হয়ে বলে, প্রেগনেন্ট তুমি? বেলা 2:30 কাছাকাছি, এখনও বসে আছো? ভাইয়া একা একা খেতে পারে না, তাই বলে প্রেগনেন্ট অবস্থা অনিয়ম? তুমি তো প্রেগনেন্ট না,
তুমি অপেক্ষা করো, ভাইয়া আসলে খাও ভাবি। ঈশিতা খেতে খেতে বলে। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতার হাত ধুয়ে উঠে পড়ে। আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে, সকাল থেকে কিছু খাইনি, তাই আমি জলদি জলদি খেয়ে নিলাম। হয়তো আমি অপেক্ষা করতাম। এখন তোমার দু ভাবি মিলে ডিসকাস করো কে অপেক্ষা করবে। দেখো সাফ সাফ বলে দিলাম, একজনকে অপেক্ষা করতেই হবে। আলো ঈশিতার দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে দোতলায় চলে যায়। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বলে, এতে কাজ হবে। স্বামীর পাশে বসে খেলেই কি স্বামীর প্রতি ভালোবাসা জন্মায়? না, অভ্যাস জন্মায়। অভ্যাস থেকেই কখনো কখনো ভালোবাসা জন্মায়। ঈশিতা কথাটা বলে দোতলায় চলে যায়। ঋতু বসে খেতে থাকে। অতি সতর্কতার সাথে দরজা ঠেলে ভিতরে ঢুকে স্বামী। ওই মেয়েটা অন্যকে যেভাবে দোষারোপ করার স্বভাব, আবার কিনা বলে বসে এভাবে হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে ঢুকছেন কেন? কি লুট করতে চান? ঘরে ঢুকে আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে স্বামী ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। আলোর সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকে সে। এক মনে একটা বইয়ে মুখ গুজে বসে আছে আলো। কিছুক্ষণ উসখুস করে বলে ওঠে, সিটকিনি ঠিক করে দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ, তৎক্ষণাৎ এক শব্দে জবাব দেয় আলো। স্বামী এখন কি বলবে কিছু বুঝতে পারছে না। মেয়েটা নিজ থেকে দুটো কথা বলে না, যতটুকু বলে তার স্বামীনের হৃদয় পোড়াতে। কিছুক্ষণ চুপ করে থেকে স্বামী আবার বলে, আবার সিটকিনিতে ঝামেলা হলে বলবে। আলো অবাক হয়ে বই থেকে মুখ তুলে স্বামীর দিকে তাকায়। সিটকিনি নিয়ে পড়েছেন কেন? স্বামী থতমত খেয়ে যায়। আলো বই সরিয়ে রেখে বিছানা থেকে নামতে নামতে বলে, হাত মুখ ধুয়ে আসুন। কোথায় আসবো? নিচে, খাবার টেবিলে। হ্যাঁ তো, তাতে তোমার কি? আমার ইচ্ছে মতো আমি যাব। আলো চুপ করে স্বামীর কিছু সময় দেখে বলে, ধে খোকা, বানিয়ে রেখেছেন না আপনাকে আপনার মা? একা একা খেতে পারেন না ঢং। তোমাকে দেখতে কে বলেছে? তুমি তোমার মতো খাও, দাও, আরাম করো। আপনার বোনের হুকুম, কাউকে না কাউকে অপেক্ষা করতে হবে। ঋতুকে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে অপেক্ষা করতে দিই? স্বামী আলোর দিকে এগিয়ে এসে আলোকে ভালো করে দেখে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, বাহ, এত ভালো হলে কবে? আলো কপাল কুঁচকে বলে, বাজে না বকে খেতে আসুন। কথাটি বলে আলো ঘুরে দাঁড়াতেই স্বামী খপ করে আলোর হাত ধরে ফেলে। আলো সেদিকে তাকায়। স্বামী আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে, আমি কেউ পাশে না থাকলে খেতে পারি না। খেয়ে দিয়ে আমার পাশে বসে থাকবে। আমার জন্য না খেয়ে অপেক্ষা করার দরকার নেই। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। স্বামী তার পিছু পিছু যায়। এতক্ষণ ঘুমিয়েছি তা সে জানে না। অনিচ্ছাকৃতভাবে ভাত ঘুম হয়ে গিয়েছে আজ। বিকেলে ঘুমিয়ে উঠলে কম 1 ঘন্টা তার লেগে যায় একটু বুঝতে হয় এখনও সকাল নাকি বিকাল। মাথার মধ্যে অদৃশ্য কোনো পোকা ভোঁ ভোঁ করছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। ইয়াশা মির্জা কোথায় বেরিয়েছে? ঘর থেকে বেরিয়ে দোতলা লিভিং রুমে দাঁড়িয়ে পড়ে আলো। ঈশিতা, ঋতু, সিতারা, ফুলির মা লিভিং রুমের সাথে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে নিচে কিছু একটা দেখছে। আলো এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে আপু? ঈশিতা আলো ডাকে পিছু ফিরে তাকায়। আলো এগিয়ে যায়। শান্তিনীরের পশ্চিম পাশে বাগানে লোকজন জড়ো হয়েছে। গোল করে কিছু চেয়ার পাতা। তার একটাতে বসে আছে স্বামী ইয়াশা মির্জা। তার পাশে কিছু মুরব্বী শ্রেণীর লোক। প্রচুর লোকজন জড়ো হয়েছে। দুজন অল্প বয়সী ছেলে মেয়ে একসাথে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলো ঈশিতার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওখানে? সালিশ বৈঠক। আলো অবাক হয়ে যায়। কিসের সালিশ? ওই ছেলে মেয়ে দুটোকে দেখছো, ওরা স্বামী স্ত্রী। ওই মেয়েটা নিয়মিত স্বামীর হাতে মার খায়, অথচ ওদের প্রেমের বিয়ে। তাহলে ডিভোর্স নিয়ে নিক। এখানে মেয়েদের কাছে কি? মেয়ের কি ডিভোর্স লয়ার? ঈশিতা আলোর দিকে তাকায়, তারপর বলে, মেয়ে তার স্বামীকে ছাড়বেও না। আলো অবাক হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, ওদের দুজনের বাবা মা এসেছে ভাইয়ার কাছে একটা বিহিত করে দেওয়ার জন্য।
তোমার ভাইয়া কি ভিত করবে? দেখোই না। আলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। শামিন গলা উঁচু করে ছেলেকে থমকে যাচ্ছে। মিয়ে গেল ছেলেটা। এত কথা কেন বলছেন? অমন স্বামীর কান মলে দিন লোকের সামনে। লজ্জা দেওয়া দরকার উসবুকটাকে। আলো কথাটা বলেই শেষ করতে পারে না। ঈশিতা আলোর মুখ চেপে ধরে। শামিন সহ সালিশের থাকা প্রত্যেকটা লোক অবাক হয়। দোতলার বারান্দায় গিয়ে তাকায়। ঈশিতা আলোকে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। সালিশের উপস্থিত থাকা মুরব্বীরা সামনের দিকে তাকায়। বলে, বৌমা তো তোমাকে ছাড়িয়ে দিয়েছে। অমন স্বামী বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? স্বামীর কথা ঘুরে তাকায় আলো। তারপর নিজের স্বর বলে, সালিশে কি বিচার হয়েছে? মারতে উঠছিলাম, বউ এসে বাংলা সিনেমার লক্ষ্মী বউয়ের মতো স্বামীকে রক্ষা করেছে। শেষবারের মতো মিলিয়ে দেওয়া হয়েছে দুজনকে। আলো চুপ করে থাকে। শামিন বলে, বলবে না তো? অমন স্বামী বলতে কি বুঝিয়েছেন তখন? খারাপ স্বামী। আলো অস্ফুট স্বরে বলে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, খারাপ স্বামীর কান মলে দেওয়া উচিত। আর খারাপ বউদের কি করা উচিত? আলো চোখ তুলে তাকায়। শামিন আরেকটু এগিয়ে এসে বলে, বলো কি করা উচিত খারাপ বউদের সাথে? আলো চুপ করে থাকে। শামিনের পাশ কাটিয়ে চলে যায়, শামিনের কথায় জবাব না দিয়ে। শামিন একা একা কিছুক্ষণ হেসে বিড়বিড় করে বলে, খারাপ বউদের শাস্তি দেওয়া উচিত, ভালোবাসার শাস্তি। পিঠে কিছু কিছু স্থান দাগ পুরোপুরি শুকায় যায়নি। একটা মলম হাতে আলো দাঁড়িয়ে আছে। একা একা মলমটা লাগানোর চেষ্টা করতে ব্যর্থ হয়। আচমকা শামিন ঘরে ঢুকে আলো ঘুরে দাঁড়ায়। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গিয়েছে। শামিন এক পলক আলো আর তার হাতের মলমটা দেখে নিচু গলায় প্রশ্ন করে, কাউকে ডেকে দেব? ঈশিতা আপুকে, অস্ফুট স্বরে বলে আলো। শামিন ঘর থেকে বেরিয়ে গিয়ে ঈশিতাকে পাঠিয়ে দেয়। ঈশিতা আলোর ঘরে এসে বলে, ডেকেছিলে ভাবি? মলমটা পিঠে লাগিয়ে দাও। ঈশিতা এগিয়ে যায়, মলম লাগিয়ে দিতে দিতে হুট করে বলে বসে, ভাইয়াকে বললে তো পারতে, সে লাগিয়ে দিত। আলো কপাল কুঁচকে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা হাসতে হাসতে বলে, রাগলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে ভাবি। এখন ভাইয়ার সামনে যেও না, ভাইয়া আরও পাগল হয়ে যাবে। ঈশিতা হাসতে হাসতে বেরিয়ে যায়। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। শামিন ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে আলোকে দেখতে না পেয়ে আলমারির কাছে যায়। আলমারি থেকে কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটায় রাখতে রাখতে বিড়বিড় করে কোলবালিশে দুটোকে উদ্দেশ্য করে বলে, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষ হয়ে ঢুকতে তোদের লজ্জা করে না? আলো বারান্দা থেকে ঘরে ঢুকে শামিনের কাণ্ড দেখে অবাক হয়ে বলে, কাকে কি বলছেন? শামিন থতমত খেয়ে বলে, নিজেকে। আলো কিছু না বলে বিছানায় শুতে যাবে অমনি শামিন বলে, তোমার পাসপোর্ট আনিয়ে রাখছি নিজের কাছে। আলো তার দিকে তাকিয়ে বলে, কেন? কোন কাজে? সার্জারির জন্য সিঙ্গাপুরে যাব আমরা, তোমার ওখানে সার্জারি হবে। আলো চুপ করে থাকে। শামিন বলে, তোমার শরীরের ক্ষত ভ্যানিশ হয়ে যাবে খুব শীঘ্রই, আর মনের ক্ষত? প্রশ্নটি করে আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন কিছুক্ষণ পরে বলে, মনের ক্ষত, তার দায়িত্ব আমি নিলাম, দেখি কি করা যায়, ভাবতে দাও। স্বামী নিয়ে আসা মির্জাকে সময় দাও। আছিয়া।